স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের জন্য খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম দেশের ইতিহাস থেকে মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যে মুজিব অ্যান্ড ইন্ট্রোডাকশন বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। শেখ হাসিনা বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ সকল ক্ষেত্রে জাতির পিতার অবদান মুছে দিতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী অপশক্তি। এখন এই বইয়ের মাধ্যমে সকল ইতিহাস তুলে ধরা হবে। ইতিহাসকে বিকৃত করার আর কোনো সুযোগ নেই বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, বইটি পাঠের মাধ্যমে আগামী প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারবে। আমার আপনার নাম মুছে ফেলা হয়েছে। ভাষা আন্দোলনে ওনার যে কোনো অবদান আছে বা স্বাধীনতা আন্দোলনে ওনার যে কোনো অবদান আছে সেটা ইতিহাসে নাই। একজন মেজর কোন গ্রামের উপরে দাঁড়িয়ে একটা বাঁশি বাজালো দেশ স্বাধীন হয়ে গেল, এই ছিল ইতিহাস। এই বই থেকে পুরো ইতিহাসটা পাওয়া যাবে। আমি এটা পাবলিশ করব। বিশ্বের অনেক দেশ কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে বের হয়নি, তবে বাংলাদেশ বেরিয়ে আসছে, যা দেশের জন্য খুবই ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। শুক্রবার বিকেলে লন্ডন থেকে জুম প্ল্যাটফর্মে এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের তিনি কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, বন রক্ষায় রাজনৈতিক অঙ্গীকার রয়েছে, তবে জলবায়ু সম্মেলনে বনভূমি রক্ষা 126টি দেশ সই করলেও বাংলাদেশ সই না করার বিষয়ে মন্ত্রী বলেন, যে কোনো দেশে 25% বনভূমি থাকতে হয়, বাংলাদেশে রয়েছে 24% বনভূমি, সে কারণে ওই প্রস্তাবে সই করা হয়নি। বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে সেটা ঢাকা গ্লাসগো ঘোষণায় গৃহীত হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি আইপিসিসির 6 রিপোর্ট করে অনেকে বড় বড় দেশ যেটা কোল বেস পাওয়ার প্ল্যান্ট আছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন যে 10টি কয়লা বেসড আপনার পাওয়ার প্ল্যান্ট, যার জন্য আমরা প্রায় $12 বিলিয়ন বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতাম, এগুলোকে আপনার ক্যান্সেল করে দিয়েছে। নতুন করে আর কোনো কয়লা বিদ্যুৎ কেন্দ্র করবে না বাংলাদেশ। সরকারের অবস্থানের কথা জলবায়ু সম্মেলনে স্পষ্ট করেছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জানান, দূষণ কমাতে বিদ্যুৎ চালিত গাড়ি চালুর পরিকল্পনা চূড়ান্ত করছে সরকার। স্কটল্যান্ড থেকে মাহফুজ মিশুর রিপোর্ট। উৎপাদনে এসেছে কয়লা নির্ভর পায়রা বিদ্যুৎ কেন্দ্র। সুন্দরবন সংলগ্ন এলাকায় শেষের দিকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ। কক্সবাজারে দ্রুত গতিতে বাস্তবায়িত হচ্ছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র। অবশ্য পরিকল্পনায় থাকা 10টি কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে সরকার। এর ফলে $10 থেকে $12 বিলিয়ন বিদেশি বিনিয়োগ চলে গেছে বাংলাদেশ থেকে। বিদ্যুৎ বিভাগ বলছে, পরিবেশ রক্ষায় নতুন আর কয়লা বিদ্যুৎ নয়। এই মুহূর্তে বলতে পারি যে আমরা কোনো নতুন করে আর কয়লা বিদ্যুৎ পাবো তবে রিনিউয়েবল এনার্জিটা নিব। তবে আমরা চিন্তা করছি এখন নেপাল এবং ভুটান থেকে ট্রান্সমিশন লাইন দিয়ে নিয়ে আসার জন্য, সেটাও ভেরি এক্সপেন্সিভ, সেখানে আমাদের ইনভেস্টমেন্ট দরকার। জলবায়ু সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানির পক্ষে সরব ছিল অনেক দেশ। বাংলাদেশ বলছে, সংকট না থাকায় গণপরিবহনেও আগামীর জ্বালানি হবে বিদ্যুৎ। ভেহিকলগুলোতে ইভি এখনই চালু করা উচিত, চার্জিং স্টেশন এখনই বসানো উচিত, এবং ইভি পলিসি সহ বিআরটিকে এখনই উচিত যে রেজিস্ট্রেশনটা কীরকমভাবে হবে, বিশেষ করে ইলেকট্রিক ভেহিকল। এটা কিন্তু আমরা না করলেও সারা বিশ্ব চলে যাচ্ছে। আগামী 5-6 বছরের মধ্যে সমস্ত কার ম্যানুফ্যাকচার কিন্তু বন্ধ করে দিবে পেট্রোল চালিত গাড়ি। আর আমরা যদি সেখানে যেতে পারি, আমরা প্রায় $1.5 বিলিয়ন কিন্তু সেভ করতে পারবো ফরেন কারেন্সি। সৌর বা বায়ু থেকে নয়, পরিবেশ বান্ধব বিদ্যুৎ পেতে আমদানি করা জলবিদ্যুতের দিকে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ যতটা সোচ্চার, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের ব্যাপারে ততটা সোচ্চার এখনো না। সরকার বলছে সেটি সম্ভাবনা এই মুহূর্তে তাদের পক্ষে। তবে বিশ্ব সম্প্রদায়ের কাছে যে অঙ্গীকার করল সরকার, তা কতখানি বাস্তবায়িত হয় তার দিকে নিশ্চিতভাবে খেয়াল রাখবে আন্তর্জাতিক সম্প্রদায়। আর সেটি না রাখতে পারলে যে বাংলাদেশ ভাবমূর্তির সংকটে পড়বে, তাও বলার অপেক্ষা রাখে না। মাহফুজ মিশু, যমুনা নিউজ, গ্লাসগো, স্কটল্যান্ড। উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেওয়া হয়েছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে। শুক্রবার বিকেল 5টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায় এয়ার অ্যাম্বুলেন্সটি। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে, সেখানে চিকিৎসা নেবেন তিনি। ছেলে রাহগীর আল মাহি এরশাদ এমপি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি মায়ের দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। প্রায় 3 মাস ধরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শ্বাসকষ্ট ও ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধির কারণে গত 15 আগস্ট রওশন এরশাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
জাল ভিসা সহ এক বাংলাদেশি কম্পিউটার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। এ সময় তাকে সহযোগিতা করার অভিযোগে তার ইন্দোনেশিয়ান স্ত্রীকেও গ্রেফতার করা হয়। শুক্রবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। বিবৃতিতে বলা হয়, গত বুধবার স্পেশাল ডিভিশনের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তবে তদন্তের স্বার্থে 30 বছর বয়সী ওই বাংলাদেশি যুবকের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, এই কাজে সহযোগিতার জন্য তার 44 বছর বয়সী ইন্দোনেশিয়ান স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে। তার স্ত্রীর কাছ থেকে বাংলাদেশি টাকায় 32 লাখেরও বেশি টাকা জব্দ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি সংসদ আরব আমিরাত শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আব্দুল মতিন এবং পরিচালনা করেন গিয়াসউদ্দিন সোহেল। প্রধান অতিথি ছিলেন আখতারুজ্জামান ফাউন্ডেশনের উপদেষ্টা নূর মোহাম্মদ। প্রধান বক্তা ছিলেন আমিরাত শাখা যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান জুয়েল। আরও বক্তব্য রাখেন নাসির উদ্দিন, সাইফুল ইসলাম, সাল্লামত আলী সহ অনেকে। সভা শেষে আখতারুজ্জামান চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী ধর্মীয় উৎসব কালী পূজা উপলক্ষে পুনর্মিলনীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেশটির হামালা শহরে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি অবিনাশ পাল, প্রধান উপদেষ্টা সুকুমার যিশু, সাধারণ সম্পাদক বাবু দুলাল দাস, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সভাপতি বকুল সূত্রধর সহ অনেকে। এ সময় পূজা মণ্ডপে আসা সকল শ্রেণী পেশার দর্শনার্থীদের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করে বাংলাদেশি মালিকানাধীন চিকিৎসা প্রতিষ্ঠান লিন্নাস মেডিকেল সেন্টার। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। স্পেনে সফররত আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশনের পরিচালক সাইফুদ্দিন নাসিরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। স্পেন শাখা আওয়ামী লীগের উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন স্পেন শাখা আওয়ামী লীগের সভাপতি SRIS রবিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রিজভী আলম। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, সহসভাপতি একরামুজ্জামান কিরণ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান সহ অনেকে। যুবদল বাহরাইন শাখার উদ্যোগে যুবদলের 43তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলাউদ্দিন গাজী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুমন শাকিল ও সিনিয়র যুগ্ম সম্পাদক MS মামুন। প্রধান অতিথি ছিলেন বাহরাইন শাখা বিএনপির সভাপতি জাহাঙ্গীর তরফদার। প্রধান বক্তা ছিলেন যুবদলের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন। এছাড়া গেস্ট অব অনারে ছিলেন বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গনি মজুমদার। বিশেষ অতিথি ছিলেন আবুল বাশার, গাজী ইব্রাহিম খলিল, রবিউল ইসলাম সহ অনেকে। শিল্প উন্নয়নের নামে বড় বড় প্রতিষ্ঠানগুলো নেমেছে গ্রিন ওয়াশ বা সবুজ নিশ্চিহ্নের মিশনে, এমন অভিযোগ গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে হাজির হওয়া পরিবেশ কর্মীদের। তারা বলছেন, জীবাশ্ম জ্বালানির পেছনে অর্থ ঢেলে জীববৈচিত্র্যের সর্বনাশ ডেকে আনছেন বিশ্ব নেতারা। দ্রুত পদক্ষেপ নিতে সম্মেলনের বাইরে বিভিন্ন প্রদর্শনীও করছেন আন্দোলনকারীরা। বিশ্বকে রক্ষা করতে চান জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে, পদক্ষেপ চান বিশ্ব নেতাদের। তাই গ্লাসগোর সম্মেলন কেন্দ্রের বাইরে টানা আন্দোলন পরিবেশ কর্মীদের। কিভাবে মানুষ বিশ্বকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে তাও তুলে ধরছেন পরিবেশ কর্মীরা। বলছেন, শিল্প বিপ্লবের মাধ্যমে গ্রিন ওয়াশ কারখানা চালু করা হচ্ছে, কারি কারি অর্থ ব্যয় করা হচ্ছে জীবাশ্ম জ্বালানির পেছনে। যথেষ্ট বন পোড়ানো হয়েছে, আর না, এখন আমাদের জীবন বাঁচানোর তাগিদে বন উজাড় বন্ধ করতে হবে। আর এজন্য কলকারখানা বৃদ্ধিও ঠেকাতে হবে, কারণ তারাই ধ্বংস করছে জীববৈচিত্র্য। বিশ্ব নেতারা যে ভুলগুলো করছে তাই ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা বুঝতে পারছি কিভাবে নিজেদের জন্য কবর খুঁড়ে চলছি দিন দিন। আমাদের বিশ্বাস, নিশ্চয়ই সবাইকে পদক্ষেপ নেওয়ার বিষয়ে বোঝাতে সক্ষম হব। শুধু মানব জীবনই নয়, হুমকির মুখে অন্যান্য প্রাণীকুলও। তারা প্রতিবাদ জানান, বাণিজ্যিকভাবে মাছ ধরা বন্ধ না করলে বিলুপ্ত হবে বহু সামুদ্রিক প্রাণী। এজন্য দেশে দেশে তরুণদেরকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তারা। যে কোনো ইস্যুকে সামনে নিয়ে আসতে তরুণরাই সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে, আর আজকের তরুণরাই আগামী বিশ্বকে নেতৃত্ব দেবে। তাই পরিবেশ রক্ষায় তাদের সম্পর্কতা বাড়ানোর চেষ্টা করছি, আমরা তাদের হয়ে কাজ করছি। পরিবেশ কর্মীদের অভিযোগ, ফেসবুক মাধ্যম ব্যবহার করে জলবায়ু সম্পর্কে বিভিন্ন সময় গুজব ছড়ানো হয়, যা রোধে কার্যকর কোনো পদক্ষেপই নিচ্ছে না প্রতিষ্ঠানটি। এ নিয়েও ভিন্নধর্মী এক প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।
ছবির ফ্রেম মাত্র 17 কোটি টাকা। মাত্র পৃথিবীর সবচেয়ে দামি ছবি রাখার কাঠামোর খেতাব জয় করল মার্কিন শিল্পী ডেবি উইংহামের এই শিল্পকর্ম। ফ্রেমে রয়েছে নীলকান্তমণি সহ 10,000 হীরার টুকরা, মূল্য £1.5 মিলিয়ন, বা বাংলাদেশি মুদ্রায় 17,36,85,000 টাকার বেশি। দুবাইয়ের গৌরব হিসেবে পরিচিত বুর্জ আল খলিফার এই ছবিটি দেখতে খুবই সাদামাটা, কিন্তু যে ফ্রেমে সেটি আটকানো তাতে রয়েছে 4 ক্যারেটের 10,000 হীরার টুকরো। শুধু তাই নয়, ঘড়ির ডায়ালের মতো আকৃতির বড় চমক 6 ক্যারেটের একটি নীলাকান্তমণি, যেগুলো বসানো হয়েছে প্লাটিনামের কাঠামোয়। হীরা দিয়ে বিভিন্ন শিল্পকর্ম তৈরি আমার স্বকীয়তা, তবে ছবির ফ্রেমের কাজটি এনে দিয়েছে নতুনত্ব। হীরাগুলো খুব উজ্জ্বল হয়, সামঞ্জস্য বজায়ে কাঠামো রাখা হয়েছে প্লাটিনামের, যার ফলে নতুন পুরাতনের নান্দনিকতা ফুটে উঠেছে। এছাড়া ফ্রেমটি দেখতে ঘড়ির ডায়ালের মতো, যাতে শোভা পাচ্ছে দুবাইয়ের গৌরব বুর্জ আল খলিফার ছবি। পুরো ছবির কাঠামোর মূল্য ধরা হয়েছে £1.5 মিলিয়ন, বা 17,36,85,000 টাকার বেশি, যাতে নীলাকান্ত মণিটির দামই 92.5 লাখের উপর। ডেবি উইংহামের সাম্প্রতিক কাজ দেখার জন্যই এখানে আসা। তিনি শুধু আন্তর্জাতিক মানের শিল্পীই নয়, অসাধারণ চিন্তাশীল। অভূতপূর্ব চিত্রকর্ম দেখার জন্যেই এসেছি। উচ্চমার্গীয় শিল্পের সাথে বাড়তি পাওনা, পৃথিবীর সবচেয়ে দামি ছবির ফ্রেম, প্রশংসা না করলে ভুল হবে। 2015 সালে ডেবি উইংহামের বানানো হীরার গুঁড়োর কেক বিক্রি হয়েছিল সর্বোচ্চ 7.5 কোটি টাকায়। এবার সেই উচ্চতাকেও ছাড়িয়ে যেতে চাইছেন মার্কিন এই শিল্পী। মৌলি ইসলাম, যমুনা নিউজ। 3 দিন ধরে সিলেটের কানাইঘাট সীমান্তের শূন্যরেখায় পড়ে থাকা বিএসএফ গুলিতে নিহত 2 বাংলাদেশের মরদেহ ফেরত দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক শুরু হয়। বৈঠকে মরদেহ ফিরিয়ে দেওয়ার কথা জানায় বিএসএফ। বৃহস্পতিবার বিকেলেও ক্যাম্প কমান্ডার পর্যায়ে আলোচনা হয়েছিল, তবে মরদেহ বাংলাদেশ অংশে ফেরত আনার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে হত্যাকাণ্ডের বিচার চাইছে 2 নিহতের পরিবার। বুধবার কানাইঘাটের ডোনা এলাকার 4 জন বাসিন্দা সীমান্ত এলাকায় গেলে গুলি ছোড়ে বিএসএফ। ঘটনাস্থলেই মারা যান আরিফুর রহমান ও আসকর। বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে টাইগাররা। ফ্লাইট ডিলে হয় নির্ধারিত সময়ের 25 মিনিট পর বিকেল 5:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ক্রিকেটাররা। অবশ্য সংবাদ মাধ্যমের সাথে কথা বলেননি কেউ, একরকম মুখ লুকিয়ে বিমানবন্দর ত্যাগ করেছেন তারা। মরুর দেশ থেকে ফেরা বাংলাদেশ দলের জন্য ঢাকাতেও অপেক্ষা করছিল মরুভূমি। দ্বিপাক্ষিক সিরিজ কিংবা আইসিসি টুর্নামেন্ট যেটাই খেলে ফিরুক না কেন, টাইগারদের বরণে বিমানবন্দরে জড়ো হয় কিছু সমর্থক। এটাই যেন হয়ে গিয়েছিল রীতি। তবে এবার সমর্থকরাও নিদারুণভাবে মুখ ফিরিয়ে নিয়েছেন ক্রিকেটারদের দিক থেকে। উপস্থিত ছিলেন না সংবাদকর্মী ছাড়া কেউ। সবার প্রথম বিমানবন্দরের গেট দিয়ে বের হয়ে আসা মোস্তাফিজের মুখখানা দেখলেই বোঝা যায় আড়াল খুঁজছেন তিনি। আপাতত ক্রিকেটাররাও চান না সমর্থকদের সামনাসামনি হতে। একে একে শামীম পাটোয়ারি, শরীফুল, রুবেলরা বের হয়ে এলেন কালো মুখে। বিমানবন্দর ত্যাগ করলেন গাড়ির কাছে মুখ লুকিয়ে। বিশ্বকাপ সফরের সব ক্রিকেটার না ফিরলেও ফিরেছেন অধিকাংশই। রিয়াদ, মুশফিক, তাসকিন, লিটনরা ফিরবেন আরও কিছুদিন পর। এর আগে ফ্লাইট ডিলে থাকায় 25 মিনিট দেরিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকাল 5:20 পৌঁছান ক্রিকেটাররা। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।